বলবো, দীঘায় যাচ্ছ তো সবাইকে বলি, যারা যারা আজকে আমার এই ভিডিওটা তোমাদের ঘরে পৌঁছে গেছে, তোমাদের কাছে পৌঁছে গেছে, তারা আজকে স্কিপ করো না, আজকে শোনো। ঘটনাটা হতে পারে আগামী দিন তোমরাও ঘুরতে যাবে, অবশ্যই ঘুরতে যাবে, ঘুরতে গেলে তোমাদের সাথেও এরকম কিছু না কিছু ঘটতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে চলে আসলাম বছরের একদম শেষ দোরগোড়ায় ঠেকেছে 2025-এ। তোমাদের অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক মানুষের কাছে আসতে পেরেছি, কাছে যেতে পেরেছি, তোমাদের মনের অনেক ভালোবাসার একজন মানুষ হয়ে উঠেছি। এরমভাবেই যেন আমি থাকতে পারি, আমাকেও তোমরা আশীর্বাদ করো। আর আমিও অবশ্যই আমার বড় ছোট যারা আছো, বড়দের অনেক অনেক ভালোবাসা, ছোটদেরও অনেক স্নেহ জানিয়ে আজকের ঘটনাটা শুরু করব। সবাইকে বলবো 2026 কিছুক্ষণ পরই পড়ে যাবে, সবাই খুব ভালো থেকো। টিপসগুলো দেবো, অ্যাপ্লাই করো, প্রত্যেক জাতক জাতিকার কিন্তু ভালো হবে। তাহলে চলো, শেষবারের মতো অ্যাডভান্স জানিয়ে দিলাম, হ্যাপি নিউ ইয়ার 2026। সবার খুব 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 ভালো কাটুক। এবার আমরা ঘটনায় যাব। ভেবেছিলাম আজকে বছরের শেষ সময়টায় আজকে পরিবারের সাথেই একটু সময় কাটাবো, আজকে ঘটনা দেব না। তারপর ভাবলাম সেটা কি করে হয়, কারণ পরিবার তো তোমরাও, আমি জানি তোমরা অনেকেই অপেক্ষা করে থাকবে, অনেকেই অপেক্ষা করে আসছো যে দিদিভাইয়ের ঘটনা আজকে আসবে, আর আমি ঘটনা না দিয়ে কি থাকতে পারি। তো চলে আসলাম তোমাদের কাছে আজকেও ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও, পাশে থেকো। আর যেরকমভাবে তোমরা 2025-এ আমাকে মনে জোর দিয়েছো, আমাকে সাহস জুগিয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি চাই যে 2026-ও তোমরা সেরকমভাবে আরো 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 বেশি কাছে আসো, আরো বেশি বেশি করে আমার সাথে যুক্ত হও। জানি বছরের শেষটা, একটা বছর কেটে গেল কিভাবে, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে নিয়ে অনেকটা কথা বলে ফেললাম। তো চলো এবার ঘটনায় যাব। আজকে যে ঘটনাটা তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো কি টপিকে আজকে কথা বলবো, কি বিষয় নিয়ে কথা হবে। আমি তোমাদের সকলকে বলবো, আমরা দেখো ঘুরতে যেতে বাঙালিরা খুব ভালোবাসি। একটা কথাই আছে, ভ্রমণ প্রিয় বাঙালি। যদিও আমার কথাটা একটু নাকে নাকে হয়ে গেছে, ঠান্ডা তো এখন সরেনি, এখনো লেগেই আছে, বেশ ভালোই কাশি হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নিও। আর জানি তোমরা এত বছর ধরে আমাকে বুঝে আসছো, আজকের দিনটাও বুঝেই নেবে, তাই না? তো যাই হোক, ঘটনাটা ঘটে দীঘাতে। দেখো, আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, ভ্রমণ প্রিয় বাঙালি, আমরা ঘুরতে যেতে ভালোবাসি, আর আমরা খেতে ভালোবাসি, বিশেষ করে মাছ। তো আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটে হচ্ছে দীঘাতে। যে দাদাভাই তার পরিবারকে নিয়ে দীঘাতে গেছিলেন, তার জীবনের একটা কঠিন সত্য, বাস্তব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দাদাভাই শেয়ার করেন। দেখো, দীঘা তো আমরা তবুও ঘুরতে যাব, আমরা দীঘার ঘটনা শুধু আমার বলে না, বহু চ্যানেলে আমরা এরকম সত্য অভিজ্ঞতা পাই। তবুও তবুও কিন্তু আমরা কি যাই না, আমরা কি ভয় পাই? এই তো দুদিন আগে এক ভাই গেল তার পরিবারকে নিয়ে, আবার বেশ আমাকে সপ্তাহখানেক আগে এক ভাই বলেছে যে ওরা জানুয়ারিতে যাবে। দিদিভাই তুমি হোটেলগুলো বলো, যেগুলো জানি তোমরা বলেছো আমি বলে দিই। তাহলে আজকে আমি বলবো, দীঘায় যাচ্ছ তো সবাইকে বলি, যারা যারা আজকে আমার এই ভিডিওটা তোমাদের ঘরে পৌঁছে গেছে, তোমাদের কাছে পৌঁছে গেছে, তারা আজকে স্কিপ করো না, আজকে শোনো। ঘটনাটা হতে পারে আগামী দিন তোমরাও ঘুরতে যাবে, অবশ্যই ঘুরতে যাবে, ঘুরতে গেলে তোমাদের সাথেও এরকম কিছু না কিছু ঘটতে পারে। যার জন্য আমাদের বাঙালিদের একটা কথায় কথা আছে, সাবধানের মান নেই। আমরা সাবধান তো হতেই পারি, তাই না কি? তাহলে চলো আমি তোমাদের একটা একটা করে ঘটনাগুলো বলি। প্রথম যে দাদা ভাই তার পরিবারকে নিয়ে যায়, বলে দিদি ভাই
আমরা নিউ দীঘায় একটি হোটেল নিই, বেশ রাজকীয় হোটেল, বেশ সুন্দর, ভালোভাবে সুসজ্জিত একটি হোটেল, চারপাশে লাইটে লাইট, বাইরের ইনভায়রনমেন্টটাও ভালো, দেন গার্ডেন করা আছে, বাচ্চাদের খেলার জন্য দোলনা করা আছে, নানা রকম অ্যাক্টিভিটিস করা আছে। আমার মিসেস আমাকে বলল যে তাহলে তুমি এই এই হোটেলটাই নাও, কারণ বাচ্চা নিয়ে আসা মানে বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে এসে হোটেলে থাকা একটা রিস্কের ব্যাপার। তো বলল যে কেন ওরা না ঘরে মন বসাতে পারে না, বাবা মা যতই ঘরে নিয়ে থাকুক একটু একটু সময় হয় না, একটুখানি বাইরে নিয়ে এলো, কোনো জায়গায় না নিয়ে যেতে পারলেও যদি ওখানে নিয়ে এসে ওদেরকে একটু খেলায় ঘোরায় হোটেলের মধ্যেই একদম ফ্রন্টে, তাহলে বাচ্চাগুলোরও আশা করি ভালো লাগে। যার জন্য আমাদের দাদাভাই বলেন আমার মিসেসের কথা শুনে আমি কিন্তু অ্যাকচুয়ালিও রুমটা নিই। আমার ব্যক্তিগতভাবে রুমটা না সেরকম পছন্দ ছিল না, এটা হচ্ছে দাদাভাইয়ের কথা। দাদাভাইয়ের ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না, দাদাভাই বলছেন অ্যাকচুয়ালি রুমটা পছন্দ না হওয়ার কারণ হচ্ছে খুব ছোট, রুমটা খুব ছোট, মানে খোলা মেলা না। তো যেই সময়টা যাই ওই সময়টা বেশ মোটামুটি একটা ভালো ভাড়া নিচ্ছিল, সিজন ছিল হয়তো, এখন তো দীঘাতে সারা বছরই সিজন চলে। আমাদের দাদাভাই বলেন ম্যাডাম আমি আমার মিসেসের কথা মতো নিই, আর ছোট বাচ্চা নিয়ে না এত হোটেল ঘোরা যায় না, এই হোটেল সেই হোটেল নেবে নেবে আমাকেই দেখতে হচ্ছে। তার মধ্যে আমার মিসেস মানে বাচ্চাটা মেয়েটা এমন বাপ ছাড়া কিছু বোঝে না, সারাক্ষণ বাবার গলায় জড়িয়ে থাকবে। এবার ওকে যে মায়ের কাছে দেবো, মানা মায়ের কাছে যা, 3.5 বছর বয়স আমার মেয়ের, একদম ছোট, ও মায়ের কাছে থাকবে না, ও বাবার কাছে থাকবে। মানে আমি অফিসে গেলে বাড়িতে আমার মা আমার বউ সেই ধরে বেঁধে ওকে রাখে, তখনও পারলে অফিসে ব্যাগে করে আমার চলে যায়। আমার মেয়ে বাবা ন্যাংটো বলে না সেরকম, মানে বাবা ছাড়া মেয়ে কিছু চেনে না। বলছে ম্যাডাম আমার বউর যে দূরই পছন্দ হয়েছে, আমিও ভাবলাম যে চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর থেকে ভালো নিয়েই নি, তো এক কথা পছন্দ করে নিয়ে নি। আমার পছন্দ না থাকলেও যাই হোক, রুমে যাই, রুমে যাবার পর হঠাৎ একটা রুমের ভিতরে কিরকম যেন একটা, মানে কি বলবো, গন্ধ বেরোচ্ছে, না আমি দুর্গন্ধ বলবো না আমি সুগন্ধি বলবো সেটা জানি না, একটা কিরকম একটা গন্ধ বেরোচ্ছে ভিতরে। তো আমার যেন কেমন কেমন একটা লাগছে, তা আমি আমার মিসেসকে বললাম যে দেখো না ভিতরে কিরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে রুমটার ভিতরে, কি ব্যাপার বলো তো। আমি তোষক ঠোষক গুলো তুলে তুলে দেখছি, মানে আমার না একটা ঘৃণা লাগে, আমি একটুখানি মানে এরকমই। তা আমাকে আমার মিসেস বললো কই আমার নাকে তো কোনো গন্ধ লাগছে না। আমি বললাম কিরকম একটা পচা পচা কিরকম ভ্যাপসা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে না। ও আমাকে বললো না আমার কিছুই লাগছে না। যাই হোক, আমরা ফোন নাম্বার ছিল 0202টা, যদি তুমি প্রেস করো ওটা ওদের রিসেপশনে যাবে। তো রিসেপশনে আমি 02তে কল করি, তো ধরতে আমি বললাম এত রুম নাম্বার থেকে বলছি, রুম নাম্বার আমি বলতে তারা বলল যে আসছি। একটা ছেলেকে পাঠায়, ছেলেটা দরজা খুলে দিয়েছি, ও রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আরে ভাই তোকে ডেকেছি যখন কিছু তো বলবো, কিছুর জন্য তো ডেকেছি। ও রুমের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম ভাই ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন, তোমায় ডেকেছি তো। বলছে না কি বলবেন, আমি ভিতরে এসো বলছি, ভিতরে আসে। তো আমি তখন ছেলেটিকে বললাম ভাই রুমের ভিতরে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, অনেকদিন ধরে রুমটা কি বন্ধ, ভাড়াটার কেউ আসেনি নাকি। বলল না 1 মাস ধরে এই রুমটা বন্ধ আছে। আমি বললাম ও আচ্ছা। আমি বললাম তোমাদের এখানে তো দীঘায় অনেক এখন সিজন, রমরমিয়ে ব্যবসা চলছে, যার কাছে যা পাচ্ছ নিচ্ছ, মানে এটা আমার রাগ, মনের রাগ। আমি ছেলেটাকে বলছি, ছেলেটা দেখলাম ব্যক্তিগতভাবে আমার কথায় কোনো সাড়া দিল না, চুপচাপ রয়েছে। একটা স্প্রে হাতে করে নিয়ে এসেছিল, কি ফুলের একটা স্প্রে, ভালো বেশ সুগন্ধি, ফস ফস করে চারপাশে দিয়ে দিল। দেওয়ার পর আসছি দাদা বলে চলে গেল। আমি দরজাটা বন্ধ করলাম। আমার মিসেস বলল ওহ তুমি পারো না, হ্যাঁ কি খিট 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 মানুষের সাথে সারা দিনটা করো, বাড়িতে থাকলে আমার সাথে করবে, বাইরে এসেছো ছেলেটাকে কত কথা বলে দিলে বলো। হতে পারে ভাড়া দেয়নি, হতে পারে ওদের হোটেলে ভাড়া হয়নি,
আমি তখন বললাম তাহলে এই হোটেলের মালিকেরও হয়তো ব্যবহার ভালো না, ছেলেদের ব্যবহার ভালো না, নাহলে পারে রুম নেই, তাহলে এদের ভাড়া হবে না কেন? আমাকে বললো তুমি ঘুরতে এসেছো না, কার হোটেলে কি ভাড়া হচ্ছে, কার হোটেলে ভাড়া হচ্ছে না, কদিন আগে ভাড়া হচ্ছে, তুমি এগুলো সার্চ করতে এসছো বলো তো? তখন আমি ম্যাডাম কি বলবো, আমার মিসেস বুঝতে পারলাম ওর আসলে এগুলো সত্যি ভালো লাগছে না, আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলছি, এগুলো কারোরই ভালো লাগে না, তো আমি ছেড়ে দিই। এইবার ঘটনাটা ঘটলো ঠিক সন্ধ্যাবেলা। আমার মিসেস আমাকে বলল যে কি হলো, ওঠো, আমি কিন্তু ঘুমাচ্ছি ম্যাডাম। আমার মিসেস আমাকে ডাকে, আমার মেয়ে দেখলাম সুন্দর করে জামা টামা পরে সাজিয়ে দিয়েছে, ও বসে আছে খেলা করছে নিজের মতো নিজে। আমার মিসেস বলল কি হলো, চলো সি বিচে যাবো না? আমি বললাম হ্যাঁ যাবো তো। উঠলাম, কিছুক্ষণ বসলাম, একটা চা অর্ডার করলাম হোটেল থেকে। ওরা একটা চা দিয়ে গেল, চাটা খেলাম, আমি একাই খেলাম, আমার মিসেসের চাটা পছন্দ না। আমি চাটা খেয়ে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যেই রুমে ঢুকেছি, এতক্ষণ গন্ধটা পাচ্ছিলাম না, সেই পচা পচা ভ্যাপসা একটা গন্ধ আবার নাকে আসছে। আমি আমার মিসেসকে বললাম এই তুমি সত্যি করে বলো তো, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? আমি আবার পাচ্ছি। আমার মিসেস আমাকে বলল দেখো এসব কি শুরু করেছো বলো তো, আমি তো বসে রয়েছি, কই কোনো গন্ধ পাচ্ছি না তো, চলো তো বাইরে, যা পাচ্ছ পাচ্ছ, বাইরে চলো ঠিক হয়ে যাবে, তুমি রেডি হও রেডি হও। বলে আমার মিসেস মুখ টুক ধুয়ে ও সেজে টেজে রেডি, আমিও রেডি, দুজনে বেরোলাম মেয়েকে কোলে করে নিয়ে। মেয়ে তো আমার কোল ছাড়া মায়ের কোলে যাবে না। আমরা গেলাম হেঁটে 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 হেঁটে, বেশি দূর ছিলাম না আমরা, মানে ওল্ড দীঘায় তো ছিলাম না, আমরা নিউ দীঘায় ছিলাম, নিউ দীঘায় বেশি দূর ছিলাম না। নিউ দীঘায় যেখানে ছিলাম ওখান থেকে 7-10 মিনিট মোটামুটি ধরতে গেলে, পায়ে হাঁটা পর 10 মিনিট গেলাম। একটা জায়গা দেখে বসলাম, বসার তো জায়গা নেই, প্রচণ্ড লোক, আর সবাই মোটামুটি আগে আগে নিজে নিজের সিট গ্রহণ করে নিয়েছে। পুরো সমুদ্রের ধারে লোকালোক, মানে মনে হচ্ছে মেলা চলছে, কোনো ইন্টারন্যাশনাল মেলা হচ্ছে। কোনো রকমে একটা বসার জায়গা করে নিয়ে মিসেসকে নিয়ে বসেছি। মেয়ে তো আমার থাকবে না, বাবার সাথে উ উ যাবে, ওইদিকে যাবে ওইদিকে যাবে। অনেকেই হয়তো তোমরা দেখেছো দীঘা গেলে পারে, দীঘায় ছোট ছোট বাচ্চাদের জন্য গাড়িগুলো সি বিচের ধারে ধারে ঘোরে, দেখবে লাইট জ্বলে। তো মেয়ের দেখে বায়না উঠলো ওতে উঠবে, ভালো কথা। চড়ালাম, 100 টাকা নিল, কিছুক্ষণ কিছুক্ষণ চড়ালো, দিয়ে দিল, নিয়ে মেয়েকে বসে আছি। মেয়ের আবদারের পর আবদার, কিছু খাবে না, ওইটুকুনি মেয়ে খাবেই বা কি, কিন্তু ওই বারবার ওইগুলো চড়ার জন্য জিদ করছে। আবার একজন আসে, তাকেও দেখি ওতেও উঠবে। আমি বললাম না মা, এগুলো হবে না, হ্যাঁ এরম হবে না, একটুখানি সময়ের জন্য 100 টাকা দিয়ে দিয়ে আমি চড়াতে পারবো না। হ্যাঁ 1 ঘন্টা আধ ঘন্টা হতো হতো, সিজনের সময় না একটুখানি একটা রাউন্ড দিয়ে নামিয়ে দিচ্ছে, ভিড় হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ বসার পর মেয়ের ওই বারবার উঠবে আমি ওঠাবো না, এই করতে করতে আমরা ভাবলাম না, এর থেকে ভালো আমরা রুমে চলে যাই। রুমে চলে আসলাম, রুমে ফিরতে ফিরতেও দেখলাম 9টা 13, রুমে ঢুকলাম। হোটেল থেকে আমরা খাবারটা বুক করলাম, যেই হোটেলে ছিলাম রিসেপশন ছিল, রিসেপশনে খাবারটা বুক করি। ফ্রায়েড রাইস দিয়েছিলাম, আর হান্ডি চিকেন, কড়াই চিকেন এরকম একটা কিছু দিয়েছিলাম, অর্ডার দিলাম, আর গ্রিন স্যালাড দিয়ে আমার মিসেস, আমি টিভি দেখছি, মেয়ে আমার ঘুমিয়ে পড়ে। দুজনে ভালো মন্দ কথা বলছি, আমার মিসেস বাড়ির আমার মায়ের বিষয়ে কিছু কথা বলছে, যেটা মানে বৌমা না থাকলে শাশুড়ি বলে, আবার যদি শাশুড়ি না থাকে বৌমা বলবেই ছেলেকে, সবটাই ছেলেকে শুনতে হয়, ঠিক আছে? তো সেটাই শুনছি। বউর সময় বউর মতো মাথা নাড়ি, মা যখন বলে বউর কথা তখন মায়ের মতো মাথা নাড়ি। এটা মনে হয় প্রত্যেকটা ঘরের ঘরের ছেলেদের এটা করতে হয়, নালে দুজনের কাছেই ঠিক জায়গা করতে পারবে না। তো যাই হোক, দাদাভাই বলেন যে ম্যাডাম আমিও মাথা নাড়ছি, হ্যাঁ তুমি ঠিকই বলছো, না না মায়ের এগুলো করা একদম উচিত না, হ্যাঁ মা এগুলো সত্যি খুব খারাপ করে, ঠিকই তো, একটাই তো ছেলের বউ, মানে আমি মা নেই, মায়ের অনুপস্থিতিতে আমি মায়ের বিষয় এগুলো মাথা নাড়ছি, বউর সাথে সহমত দিচ্ছি। বউ তাতে আরো বেশি ভাইলেন্ট হচ্ছে, আরো বেশি
নালিশ করছে যে মা এরকম বলে, মা এরকম করে, দিনে দিনে মায়ের এই ভীমরতিগুলো বেশি বাড়ছে, মানে ঘুরতে গিয়েও ছেলের শান্তি নেই। দাদাভাই বলছে ম্যাডাম বাড়িতে থাকলে মা বউ দুজনেই বলে, এখন বাইরে এসছি বউ বলছে মায়ের বিষয়, আবার যখন যাব বউ স্নান করতে যাবে কি বাপের বাড়ি যাবে তখন মা বলবে, মানে ছেলেদের জীবন বিয়ের পর একটা জায়গায় আটকে যায়। সব জায়গাতেই ছুটলেও পরিবারের মতো আটকে যায়, না মাকে ফেলতে পারবো না বউকে ফেলতে পারবো, কাউকে ফেলতে পারবো না, শুনতে হবে দুজনের কথাই। এইবার রাতের বেলা ওই বক বক শুনতে শুনতে খাবারটা আসে। ঠাকুরকে ডাকছিলাম, খাবারটা যদি মুখে তোলে খাবারের কথা বলতে বলতে হয়তো মায়ের কথা বলাটা বন্ধ হয়ে যাবে। সত্যি খাবারটা আসে, খুব আনন্দিত সহকারে দরজাটা খুলি, দেখলাম একটা বয় খাবার নিয়ে এসছে। স্যার আপনাদের খাবারটা, রাতের ডিনার। আমি বললাম এসো এসো এসো। খাবার সব কিছু সাজিয়ে গুছিয়ে দিল, দেওয়ার পর চলে গেল। সে একটা বিলের মধ্যে সই করিয়ে নিয়ে চলে গেল, মানে কত টাকা আমরা খাবার নিয়েছি সেটা ওর মধ্যে মিলিয়ে নিলাম, সই করে দিলাম। যাক, আমার মিসেসকে বললাম নাও নাও নাও, খুব খিদে পেয়েছে বুঝেছো, আর সত্যি কথা বলতে খিদেতে না আর আর থাকতে পারছি না, তুমি আগে বাড়ো তো। তো মিসেস খাবার বাড়লো, দুজনের মতো খাচ্ছি। মিসেস অন্য কথা বলছে, ভালো লাগছে, মায়ের কথা আর তুলছে না। খেতে খেতে যাই হোক খাওয়া দাওয়া হলো, শুয়ে পড়লাম। ঠিক আমার মিসেস ঘুমিয়ে পড়ে অনেকটা আগে, মেয়েকে নিয়ে ও পাশ ফিরে ঘুমাচ্ছে। আমি বসে আছি, হঠাৎ কি বলবো, মানে আমি জানি না হোটেলে যারা ঘটনা বলে তাদের সাথে সবই কি সিমিলার একই জিনিস হয় কি না। দাদাভাই বলেন ম্যাডাম মনে হচ্ছে বাথরুমে কেউ স্নান করছে, পুরো ডিটো মনে হচ্ছে বাথরুমে গিয়ে কেউ স্নান করছে। বালতির মধ্যে এত স্পিডে জল ভরছে, ঘপ 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 করে, শো করে জলের একটা স্পিড, মনে হচ্ছে এইবার মগটা দিয়ে মাথায় জল ঢালবে, মগটা তুলবে মাথায় জল ঢালবে। আমি অদ্ভুতভাবে পেছনে ঘুরে দেখলাম আমার মিসেস তো শুয়ে রয়েছে। বাথরুমের কলটা এতক্ষণ তো আমার মিসেস যখন জেগেছিল আমি ওর সাথে কথা বলছিলাম, এতক্ষণ তো বন্ধ ছিল, হঠাৎ করে কলটা কে চালালো। অদ্ভুতভাবে আমার মাথায় একটা জিনিস আসছে যে ভূত প্রেতের ব্যাপার না তো, কারণ এই ভূত প্রেত এইসব জিনিস মানে দাদাভাই আমার চ্যানেল উনি অনেক আগে থেকে দেখেন, অনেক আগে থেকে উনি আমার নিয়মিত শ্রোতা, কমেন্টও করেছে উনি আগে, আমি এখানে নামটা বলতে পারবো না, উনি কমেন্টও করেছে, গত মাসেও উনি কমেন্ট করেছেন, বলছেন আমি আপনার মুখটা আমার তখন চোখে ভাসছে, কারণ আপনি দীঘার প্রচুর, দীঘা পুরী দার্জিলিং নানা জায়গার ঘটনাগুলো বলেন, ওতে আপনি বলেছেন যেরকম আওয়াজ হয়, বা আপনার সাথে তারাপীঠে হয়েছিল, আমাদের হয়েছিল 208 নম্বর রুমে তারাপীঠে, তো ওখানেও সেম। আমি তো নিজে জানি যে হ্যাঁ যারা বলে তারা সত্যি বলে, কারণ আমার সাথেও ঘটেছে তারাপীঠে গিয়ে, ঘটনা দেওয়া আছে তোমরা জানো। বলছে আমার সাথেও সেম জিনিস ওখানে ঘটছে, আমি অদ্ভুতভাবে ভয়তে মানে না নড়তে পারছি না চড়তে পারছি, শুধু মনে হচ্ছে আরে ম্যাডাম তো সোনা ম্যাডাম ঠিক বলেন যে এরকম দীঘার হোটেলে এর সাথেই হয়েছে ওর সাথে ওই হয়েছে এরকম হয়েছে। তারপর হট করে জলের আওয়াজটা বন্ধ হয়ে গেল, মানে কি বলবো, আমাদের মাথার সামনে যে উইন্ডোটা আছে ওই উইন্ডোটার মানে কাছের তো খট খট করে যদি কেউ আঙুল দিয়ে টোকা দেয় না, মানে ঠিক এরকম এরকম করে শব্দ হচ্ছে, ঠিক আছে। আমি চমকে উঠে না মানে ঘুরে এরকম করে তাকিয়ে রয়েছি, এরকম করে আমি দেখছি যে কি কি হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে মাথার সামনে যে উইন্ডোটা আছে ওটা খুললে তো ওখানে তো যাতায়াতের কোনো পথ নেই, ওইটা তো খুললে পারে সোজা রাস্তা দেখতে পাচ্ছি, ওখান থেকে তো যাবার কোনো প্লেস নেই, তাহলে ওখানে কি আওয়াজ করবে, কোনো পাখি উড়ে এসে ঠোকা দিল, হ্যাঁ অদ্ভুত কিছু ঘটছে। আমি আস্তে আস্তে উঠলাম, বউ তো ঘুমাচ্ছে, মেয়েকে নিয়ে সাইড হয়ে
আমি ওর পাশ থেকে বালিশটা আমার মাথা সরিয়ে, জানলাটা তো হাত দিয়ে এরকম পুশ করলেই জানলাটা খুলে যাবে, একদিকে খুলে জানলাটা খুললাম, খুলে দেখলাম পুরো দীঘা ফাঁকা। তখন প্রায় আনুমানিক 1:30-2 বাজে, জানি না, টাইম বলতে পারবো না কত রাত, কিন্তু অনেকটাই রাত, পুরো ফাঁকা। আর ওখানে না কোনো রকম গাছপালাও নেই যে পাখি এসে করে কিছু, এসব কিছুই না, কেউ মানুষও যেতে পারবে না, কি করে হয়। আমি আস্তে করে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে যখন আমি সরে আসছি, কেউ যেন খুব জোরে সপাটে ওখানটা ধাম করে আবার আবার ওখানটা কেউ যেন কাছের মধ্যে মারলো। আমি বুঝলাম যে না, এটা অন্য কিছু হচ্ছে। যেটা হচ্ছে এটা কোনো স্বাভাবিক জিনিস হচ্ছে না, এটা অস্বাভাবিক কিছু ঘটছে, এটা স্বাভাবিক না। আমি চুপচাপ করে বউর পাশে শুয়ে পড়ি। আমাদের দাদাভাই বলেন, আমি কি বলবো ম্যাডাম, আমার চোখে মুখে অন্তরে শুধু আপনার কথা ভাবছি, যে আপনি যে ঘটনাগুলো শেয়ার করেন একদম রিয়েল। আজকে দীঘাতে এসে আমার সাথেও এরকম হচ্ছে। আমি অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি, একটা সময় আর পারিনি। একটা সময় না পেরে আমি আমার মিসেসকে ডাকি। ওকে আমি বললাম, এই শোনো না, ওই ওঠো না, ওই। আমাকে বললে কি হয়েছে গো? আমি বললাম জানো তো এই রুমটার মধ্যে না অদ্ভুত ধরনের কোনো কিছু হচ্ছে, আমি বুঝতে পারছি জানো। আমাকে আমার মিসেস বলল, কি হচ্ছে? আমি বললাম, এক্ষুনি বাথরুমে না জল পড়ছিল, কল জোরে খোলা ছিল নিজে থেকেই, আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। এক্ষুনি মাথার সামনে দেখো এই জানলাটা কিরকম খটখট করে আওয়াজ হচ্ছিল। আমার মিসেস আমাকে বলল, হতে পারে, এসব হোটেলে তো দেখো না কত ঘটনা আমরা ইউটিউবে শুনি, হতে পারে, কিন্তু কি করবো গো, বাচ্চা মেয়েকে নিয়ে। আমি বললাম, ওকে মাঝখানে দাও। মেয়েকে তুলে ওর মা মাঝখানে দিল, দিয়ে আমরা মেয়েকে মাঝখানে নিয়ে দুজন দুদিকে দুজনে হাতটা ধরে শুয়ে রয়েছি। এত ভয় করছে, এত ভয় করছে কোনো রকমে। রাতের বেলা বলছে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, প্রথম বাথরুমে জলের শব্দ বন্ধ হলো, উইন্ডোরে যে আওয়াজ হচ্ছিল বন্ধ হলো, তারপর রুমের মধ্যে মনে হচ্ছে অদৃশ্য কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, একটা মানে চুরির আওয়াজ বলবো না, নুপুরের আওয়াজ বলবো না, কিন্তু একটা শব্দ হচ্ছে হাঁটা চলার, মনে হচ্ছে কিছু হাঁটছে, ঘরে কিছু হাঁটছে। খুব ভয় ভয় রাতের বেলা দুজনে, আমি আমার মিসেস দু চোখের পাতা না এক করতে পারিনি, খুব কষ্টে রাতটুকুনি কাটাই। মেয়ে আমার ঘুমায়, কোনো অসুবিধা হয়নি। সকালবেলা 4টের সময় আমার মিসেসের অনেকক্ষণ ধরেই রাতে বাথরুম পায়, ও চুপচাপ শুয়ে থাকে ভয়তে, বলেনি। যখন 4টে বাজে তখন আমি ফোনটা দেখে বললাম 4টে বাজে, বেরিয়ে যাব, একদিনের জন্যই গেছিলাম, বাচ্চা মেয়ে নিয়ে তো বেশি দিন থাকা যায় না। মানে 4টের সময় আমার মিসেস যখন বাথরুমে গেল, ও বাথরুমের দরজাটা বন্ধ করেনি, ভয়তে খুলেই রেখেছে। বাথরুম থেকে আসার পর ও বলছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি বললাম, রেডি হও, বেরিয়ে যাই। বাইরে গিয়ে ওরা 6টায় তো খুলবে, মানে নিচে গেট খুলে দেবে হোটেলে বলেছে, 6টায় খুললে পারে আমরা তখনই বেরিয়ে যাব। 10টায় চেক আউট ছিল, আমরা বললাম অত টাইম করতে হবে না, সকাল সকাল বেরোবো, বাইরে 2 ঘন্টা বসবো, খাবার দাবার খেয়ে বাড়ির দিকে রওনা দেবো, দরকার নেই। আমার মিসেস তাতে বলল ঠিক আছে। যখন ও চুড়িদার পরবে বলে প্যান্ট পরছে, লেগিংস বলে, প্যান্ট মহিলারা পরে, আমার বউ যখন পরছে, আমার বউর রীতিমতো পাটা চিড়ে দিয়েছে। ও অনেকক্ষণ ধরে বলছে যে আমার পাটা না জ্বালা করছে, পাটা জ্বালা করছে। আমি আর অত গুরুত্ব দিইনি, গোছাতে হবে, মেয়েকে রেডি করাতে হবে। যখন বেরোচ্ছি তখন একদম টাটকা চেরা, মানে ও যখন ওয়াশরুমে যায় তখন ওর পাটা চিড়ে দেয়, দুটো পাই চিড়ে দিয়েছে পুরো একদম, মানে রক্ত চুইয়ে পড়েছে। আমরা জানিই না যে নাইটি পরেছিল রাতে, সেই নাইটির মধ্যে রক্ত পড়ে, যখন প্যান্ট পরতে গিয়ে দেখছে তখন দেখে হ্যাঁ রক্ত লেগে আছে। তাহলে নিশ্চয়ই ওই রুমের মধ্যে কিছু ছিল, নিশ্চয়ই রুমের মধ্যে কিছু ছিল বলেই তো ওকে ক্ষতটা করলো, আঘাত করলো, রক্তটা বেরোলো। নাহলে হঠাৎ করে তো এমনি এমনি ছুলে যায় না, এমনি এমনি আমরা দেখি চিড়ে দেয়। কোনো অতৃপ্ত আত্মা থাকলে সেই কিন্তু এই আত্মা মানে চিড়ে দেয়, ছুলে দেয়,
এছাড়া কিন্তু এমনি এমনি হয় না। নিজের নোকে আর কতটা হবে, নিজের নোকে হয় কতটা হবে, বোঝাই যায়। এমন এমন জায়গায় নিজের হাতও যাবে না, এমন এমন জায়গায় চিড়ে দেয়। তো দর্শক বন্ধুরা, আমাদের দাদা ভাইয়ের এই ঘটনাটা তোমাদের শোনালাম। দাদা ভাই রিসেন্ট গেছিল দীঘায়, কেমন লাগলো তোমাদেরকে আমি ঘটনাটা এই জন্যই শেয়ার করলাম। আমরা জানি 2026-এ আমি নিজেও ব্যক্তিগতভাবে যাব, প্রচুর মানুষ আমরা যাব। তবে তোমাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রত্যেককে ভালো করে শোনো। যেখানেই যাও না কেন, ভালো করে হোটেলে দেখবে কোনো লোকজন আছে কি না, হোটেলটা কেমন, রুমে ঢুকে দেখবে রুমটা কেমন। একটা রুম বহুদিন বন্ধ থাকলে সে রুমে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। রুমে হাঁটা চলা, ফ্লোর দেখলেও বুঝতে পারবে। সব কিছু দেখে রুম নাও। দেখো, তারপরও হলে সেটা কপালের ভাগ্যের দোষ, কিছু করার নেই, কিন্তু সাবধানের মান নেই। চলো তোমাদের কমেন্টগুলো পড়ি। প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, পিন্টু ঘোষ, নীলিমা সিংহ, সুদীপ্ত ব্যানার্জি, সুনিতা চন্দ্র, পাপ্পু দে, কৃষ্ণা ধারা, কাজল সাহা, সন্তুর দুনিয়া, চৈতালি চক্রবর্তী। তারপর কমেন্ট করেছো আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, প্রদীপ দাস, শ্রেয়াস ভাই, ববিতা। তারপরে কমেন্ট করেছো লিপিকা বেরা দিদি ভাই, রূপা দে, মৌমিতা দাস, সানিয়া মণ্ডল, রূপা দে। তারপর কমেন্ট করেছো সুদীপ রয়, পাপ্পু দে, সুস্মিতা মণ্ডল, এস দেব রয়, শ্রাবণী হাজরা। তারপরে কমেন্ট করেছো সাধন জানা, অনেকদিন পর, কৌশিকী ঘোষ, এস দেব রয়, প্রদীপ দাস, কিষাণু মান্না, রূপসা শেঠ, সুজাতা দাস। তারপরে রাজশ্রী কুন্ডু। তারপর কমেন্ট করেছো রিয়া, প্যান্থার গেমিং ওয়াইটি, বনশ্রী দে, লিপিকা বেরা দিদিভাই, রীতা দে, বাপন সাহা, সুমনা ভট্টাচারিয়া। তারপরে কমেন্ট করেছো রুবি, তারপরে আলিয়াস প্যাশন কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো রূপসা শেঠ, তমাল মণ্ডল, বাংলাদেশ থেকে মিম, উমা ঘোষ, ডালি দেবনাথ, শুভঙ্কর ঘোড়ই। সববার আজকে 2025 শেষ হতে হতে নাম বলে গেলাম। আমি চাই 2026-এ যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে বসে ভিডিওগুলো শোনো, কমেন্ট করো না, 2026 থেকে আমি চাই তোমরাও কমেন্ট করো। কালকে টিপস আসছে, টিপসটাও কিন্তু সকালবেলা শুনে নিও, কালকেই করতে হবে। অর্থ আসবেই আসবেই আসবেই, এমন একটা টিপস কেউ মিস করবে না। চোখ রাখবে 10টা থেকে 11টার মধ্যে সকালবেলা টিপসটা আমি দিয়ে দেবো। সবাই টিপসটা অ্যাপ্লাই করো, কালকেই করো। দিনের দিন তোমরা ইনস্ট্যান্ট 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। আমাকে কমেন্টে জানিয়ে দিও। চলো, গুড নাইট।